নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিভ টু ট্রাভেল। আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম গোয়ালিয়র সিটি ট্যুরের সাইট সিন পয়েন্টগুলো। আমরা গোয়ালিয়র কিভাবে পৌঁছলাম, কোথায় স্টে করলাম এবং গোয়ালিয়র সিটি ট্যুরে কী ভিজিটিং পয়েন্ট আমরা ঘুরে দেখলাম সবই শেয়ার করেছি আগের ভিডিওতে। যদি আপনারা না দেখে থাকেন তবে অবশ্যই এই ভিডিও দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া থাকলো, তো সেই লিঙ্কে গিয়ে আমাদের গোয়ালিয়র ট্রিপের এপিসোড 1-এর ভিডিও অবশ্যই দেখে নেবেন। আজকে আমরা শেয়ার করব গোয়ালিয়র ট্রিপের দ্বিতীয় দিনের ভিজিটিং প্লেসগুলি। আজ আমাদের দ্বিতীয় দিনের সাইট সিনে আমরা প্রথমে দেখে নেব সান টেম্পল, তারপরে দেখে নেব পদাবলী বটেশ্বর টেম্পল এবং তারপরে আমরা দেখে নেব গোয়ালিয়রে জয়বিলাস প্যালেস। তারপর আমরা পৌঁছে যাব ওরচা। গোয়ালিয়র ট্রিপের দ্বিতীয় দিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আর প্রথমেই পৌঁছে গেছি সান টেম্পল। চলে এসেছি সান টেম্পল দেখতে। তো ভেতরে গিয়েছিলাম, সান টেম্পল দেখে এসেছি। এই হচ্ছে সান টেম্পলের গেট। তো টাইমিং এখানে লেখা রয়েছে, সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। তো এই সান টেম্পলের ভেতরে কিন্তু ফোন অ্যালাউ নেই, তাই আমরা ফটো তুলতে পারিনি ভেতরে গিয়ে। তবে কি আছে সেটা বলে দিচ্ছি। বিশাল বড় খুব সুন্দর একটা লাল মার্বেলের সুন্দর মন্দির আছে। ভেতরে বসে আছেন দেবাদিদেব সূর্য, আর তার সঙ্গে রয়েছে তার 7টি ঘোড়া এবং মন্দিরে ঢোকার মুখেই আর কি মন্দিরের গেটে রয়েছে নবগ্রহের মূর্তি রয়েছে মন্দিরের গেটে। তো সব মিলিয়ে খুবই সুন্দর, আর ভেতরের পরিবেশ খুব শান্ত, খুব নিরিবিলি, যেন মন্দিরের ভেতরে ঢুকলেই মনে হচ্ছে খানিকটা সময় বসে কাটিয়ে যায়। ভীষণ সুন্দর। তবে ফটো শেয়ার করতে পারলাম না বলে আপনাদের ভেতরটা দেখাতে পাচ্ছি না। এলে অবশ্যই এই সান টেম্পল ভিজিট করবেন, এটা ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। আর এই মন্দির তৈরি করেছেন বিড়লা ফ্যামিলি, মানে বিড়লার তৈরি সান টেম্পল। তো এখানে এলে এটা একদমই মিস করবেন না, অতি অবশ্যই দেখে যাবেন এই সান টেম্পল। সান টেম্পল দেখার পর আমরা বেরিয়ে পড়লাম পদাবলী বটেশ্বর টেম্পল দেখার জন্য। এই টেম্পলটা কিন্তু গোয়ালিয়র সিটি থেকে 40 কিলোমিটার দূরে। এটিকে মন্দির গোষ্ঠীও বলা হয়। ঐতিহাসিক দিক থেকে যদি এর কারুকার্য দেখেন তাহলে বিভিন্ন ধরনের শিল্পকলা চোখে পড়বে। এখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি ছিল। এখানে শিব, কালী, সূর্য, গণেশ, বিভিন্ন দেবদেবীর মন্দির সমন্বিত একটি মন্দির গোষ্ঠী অঞ্চল।
চলে এসেছি পদাবলী বটেশ্বর টেম্পল। তো এই হচ্ছে এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে, এটাই হলো পদাবলী বটেশ্বর টেম্পল। এইদিকে ছিল মন্দিরের গর্ভগৃহ, মূলত এটি শিব মন্দির ছিল। আর এই পাশে যেই মঞ্চ দেখতে পাচ্ছেন, এটি হলো নন্দীর মঞ্চ, মানে নন্দী থাকতো, মানে এই মূল গর্ভগৃহের সোজাসুজি একদম যে মঞ্চ, সেখানে নন্দী থাকতো। এই মঞ্চের ভেতরে এত সুন্দর কারুকার্য করা আছে, 3টি যুগের ঘটনা বর্ণনা করা আছে মূর্তির মাধ্যমে এই মঞ্চের ভেতরে, খুবই সুন্দর। এবারে বলি, মূল গর্ভগৃহ ধ্বংস করে দিয়েছিলেন অরঙ্গজেবের সময়কালে, এবং এই মন্দিরটি তৈরি হয়েছে 10th সেঞ্চুরিতে। তো মূল গর্ভগৃহ ধ্বংস করার পরে গর্ভগৃহের যে অংশগুলো এখানে পড়েছিল, সেগুলো জাট সময়কালে, জাট সম্রাট সেই সময় এই গর্ভগৃহের ধ্বংসপ্রাপ্ত অংশগুলো দিয়ে ঠিক এই পোর্শনে ফোর্ট বানিয়েছেন, ঠিক এই দিকটায় ফোর্ট বানানো হয়েছে। এই জন্য এখন আর এই মূল গর্ভগৃহের যে ধ্বংসপ্রাপ্ত অংশগুলো পাওয়া যাচ্ছে না, কারণ যেহেতু এই অংশগুলো দিয়ে ফোর্ট স্থাপন করা রয়েছে, এবং ফোর্টটাও যেহেতু একটা ঐতিহাসিক স্মারক স্মৃতি, তাই ফোর্টটাকেও নষ্ট করা হয়। তো সব মিলিয়ে জায়গাটার অ্যাম্বিয়েন্স একটা অন্যরকম, এবং এত পুরনো একটি মন্দির এখনো পর্যন্ত এইভাবে খাড়া রয়েছে, এইভাবে তার স্থায়িত্ব এখনো রয়েছে, সেটা সত্যি অবাক করার মতন বিষয়। তো এলে, গোয়ালিয়র ট্রিপে এলে অবশ্যই এখানে আসবেন। মোটামুটি গোয়ালিয়র সিটি থেকে 1 ঘন্টা মতো সময় লাগবে এখানে আসতে। এখানে আসবেন এবং এখানের এই জায়গাটা সুন্দরভাবে দেখে যাবেন। আমরা চলে এসেছি জয়বিলাস প্যালেস। এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে কিন্তু পার হেড টিকিট হচ্ছে 300, আর ফরেনারদের জন্য 850। আর এখানে পার্কিং হচ্ছে 4 হুইলার পার্কিং হচ্ছে 70। আর একবার বলছি, ইন্ডিয়ানদের জন্য টিকিট হচ্ছে 300 আর ফরেনারের জন্য 850। আর বাচ্চাদের 8 বছরের নিচে ফ্রি আছে। সিন্ধিয়া রাজাদের বাসস্থান এবং তাদের ব্যবহৃত বিভিন্ন জিনিস দিয়ে সাজানো এই জয়বিলাস প্যালেস। আমাদের গোয়ালিয়র সাইট সিন কমপ্লিট হয়ে গেছে। গোয়ালিয়র এলে 2 দিন হাতে সময় নিয়ে আসবেন, তাহলে গোয়ালিয়রের পুরো সাইট সিন পয়েন্টগুলো কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, আমরা যাচ্ছি ওরচা। তো এখান থেকে মোটামুটি আর 53 কিলোমিটার, 1 ঘন্টা 3 মিনিট দেখাচ্ছে। তো যেই রাস্তা ধরে যাচ্ছি, রাস্তায় কিন্তু স্পিড লিমিট আছে। তো আমাদের একবার পুলিশ ধরলো স্পিড লিমিটের জন্য, যাই হোক তারপর ছেড়ে দিয়েছে, কিন্তু এটা একটু সাবধানে চালাবেন। স্পিড লিমিট রাস্তার পাশে লেখা আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, স্পিড লিমিট একটা কারণেই দেওয়া, যেটা আমি বুঝলাম, যে হুটপাট রাস্তার মধ্যে হঠাৎ গরু চলে আসছে। মানে আমরা চালাতে চালাতে জাস্ট ওই দিকের লেনটা থেকে একটা গরু রানিং মানে লাফ মেরে এই পাশে এমন ভাবে এলো, আর একটু হলে মানে হয়ে যেত, লেগে যেত গরুটার সঙ্গে। মানে খুব জাস্ট এক চুল তফাতে আর কি বেঁচে গেছে। মানে খুব স্পিডে গাড়িটা ওই ফুট থেকে এই ফুটে আসছিল। হ্যাঁ, খুব মানে একদম লাফ মেরে যাচ্ছিল। তো এই জিনিসগুলো এরকম মধ্যপ্রদেশের রাস্তায় প্রায় থাকে। তো এই কারণেই অনেক ব্লগাররাও দেখিয়েছে। আমার সাথে আজকে মধ্যপ্রদেশের রাস্তায় খুবই এগুলো হয়, কারণ দুপাশে ফাঁকা মাঠ আছে। আমার সাথে আজকে হলো সেটা। তো আমরা জাস্ট মানে হতে হতে বেঁচে গেছি, মানে এক চুল ফারাকের জন্য বেঁচে গেছি। তো এটা একটু সাবধানে, ওই জন্যই বোধহয় স্পিড লিমিটটা লিমিট করা আছে, স্পিড লিমিট মেনশন করা আছে। তো চেষ্টা করবেন এক লিমিটে চালাতে, যাতে স্পিডটা কন্ট্রোল থাকে। আর ওরকম কোনো ঘটনা ঘটলে যাতে নিজের গাড়িটাকে সেভ করার জন্য আমরা স্পিডটাকে কন্ট্রোল করে নিতে পারি। তো এটা একটু মাথায় রেখে চালাতে হবে। তো চলুন, যাচ্ছি ওরচা, পৌঁছবো, ওখানে সাইট সিনগুলো করবো, কতটা করা যায় সেটা আপনাদের দেখাবো, সাথে থাকুন। ব্যাস, আর কিছু বলার নেই। তো আমরা এবার এগিয়ে চলেছি। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো ওরচা এলে কোথায় থাকবেন এবং ওরচায় কী কী ঘুরে দেখবেন। তাই বন্ধুরা, অবশ্যই সঙ্গে থাকবেন আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও পছন্দ হলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।